আজকে সর্বশেষ রাতে ফেসবুক লাইভে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আহত এবং গুলিবিদ্ধ দাবি করা, যদিও সরকারের পক্ষ থেকে সেটা বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যে কোনো ধরনের কোনো গুলির ঘটনা ঘটেনি এবং হাসপাতালেও কারো শরীরে কোনো গুলির অস্তিত্ব পাওয়া যায়নি। সেই আবদুল্লাহ আল জাবের তিনি যখন দাবি করছেন যে তাদের উপরে আক্রমণ করা হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য এবং তাদের এই আক্রমণের ফলে একটা রাজনৈতিক দল উচ্ছ্বাস প্রকাশ করছে, উল্লাস প্রকাশ করছে, হাসাহাসি করছে, তখন যখন ব্যাপারটা স্পষ্টভাবেই বিএনপির দিকে ইঙ্গিত যায় এবং জাবের যখন আহ্বান জানান যে সেই উল্লাস প্রকাশ করা, উচ্ছ্বাস প্রকাশ করা রাজনৈতিক শক্তিকে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আপনাদেরকে পরাজিত করতে হবে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্তব্য করছেন আগামী নির্বাচন নিয়ে তার মনে কোনো সন্দেহ সংশয় নেই এবং আর আগামী নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপার আলোচনা হচ্ছে সেই সম্ভাবনাও নেই। মির্জা ফখরুল যখন এই ধরনের কথা বলেন তখন বিএনপির অন্যান্য নেতারা কি বলেছেন, এতদিন কি বলে আসছেন, মির্জা ফখরুল এই ব্যাপারটা বলে কতটা বিএনপির উপকার করলেন, কতটা বিএনপির ক্ষতি করলেন, চলুন একটু তার বক্তব্যটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। মির্জা ফখরুল যখন একেবারেই বেশ বয়োবৃদ্ধ, সেই বয়োবৃদ্ধ অবস্থায় কখনো কখনো তার মন্তব্যগুলো দলের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, ব্যাপারগুলো নিশ্চিত হওয়া মুশকিল হয়ে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভি। দর্শক, বলছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। সম্প্রতি তিনি আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন এবং আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তাকে বেশ বলা যায় যে আল জাজিরার সাংবাদিকের প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন এবং যত অভিযোগ তাকে করা হয়েছে সব অভিযোগেরই মোটামুটি একটা ঢালাও অ্যান্সার দিয়ে গেছেন, সেটা হচ্ছে যে এগুলো সব বায়াসড নিউজ। বিএনপির পক্ষে যত অভিযোগ, যত নিউজ, আন্তর্জাতিক মিডিয়ার খবর, আন্তর্জাতিক গোষ্ঠীর খবর, সেই খবরগুলো সবই বায়াসড। মানে এ টু জেড যত প্রশ্ন করা হয়েছে সবই, যত অভিযোগ করা হয়েছে সবগুলোই শুধু তিনি এক বাক্যে বলেছেন এটা বায়াসড নিউজ, এটা বায়াসড খবর, এটা বায়াসড প্রতিবেদন। এই সাক্ষাৎকারটা দিয়ে আমার মনে হয় যে এই সাক্ষাৎকারটা দেওয়ার চাইতে বিএনপি এই সাক্ষাৎকারটা অ্যাভয়েড করতে পারত, অথবা মির্জা ফখরুল যেহেতু বেশ বয়স হয়েছে, তার শিক্ষক মানুষ, শিক্ষকদের বয়স হয়ে গেলে একটু সমস্যাই হয়ে যায়, তিনি ঠিকঠাকভাবে সব বিষয়গুলো ঠিকঠাক রাখতে কখনো কখনো পারেন না। শিক্ষকদের ব্যাপারে এরকম একটা প্রচলন আমাদের দেশে আছে, কারণ তাদেরকে প্রচুর জ্ঞান বিতরণ করে আসতে হয়। জ্ঞান বিতরণ করতে 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 এক সময় হয়তো মস্তিষ্কে এক ধরনের কি বলে যে ক্লান্তি চলে আসে, আর ক্লান্তি যখন চলে আসে তখন তার ওপরে অতিরিক্ত চাপ পড়লে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল কথাও বলতে হয়। যেমন তিনি এই আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বৈঠকের সফরে গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে এক মঞ্চে তিনি বলেছিলেন যে প্রফেসর ইউনূস যখন কথা বলেন তখন তার মধ্যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখতে পাই। এই কথা বলে ব্যাপক সমালোচিত হলেন। আবার এই কথার পরে তিনি তার নির্বাচনী এলাকায় যখন আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে কিংবা সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে বললেন হাসিনা আপা আপনাদেরকে রেখে চলে গেছে, আমি আপনাদেরকে ফেলে রাখবো না, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা থেকে হাসিনা আপা হয়ে গেল। এর আগে বলেছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেব। এই ব্যাপারগুলো নিয়ে বহু সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। আল জাজিরার এই সাক্ষাৎকারে তাকে পাঠানোটা আল জাজিরার আগুন সাংবাদিকতা কিংবা আগুনের গোলার মতো প্রশ্নের মুখে তাকে পাঠানোটা বিএনপির কতটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হয়েছিল সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন রয়েছে। হয়তো তাকে রিপ্লেস করতে পারতেন ইয়াং কেউ, কিংবা স্বয়ং দলের প্রধান তারেক রহমানই ফেস করতে পারতেন, অথবা সাক্ষাৎকারটা অ্যাভয়েড করে যেতে পারতেন, তাতেই বোধহয় বিএনপির মঙ্গল হতো। এবার ঠাকুরগাঁওতে আবারও তিনি মন্তব্য করলেন সেটা হচ্ছে যে আগামী নির্বাচন নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই, নির্বাচনে কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো নিয়ে তার কোনো সন্দেহ নেই। কি বলছেন তিনি? ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এবারের নির্বাচনে কারচুপির কোনো সম্ভাবনা নেই।
ফখরুল কি বলছে একটু যাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ 15 বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত 3টি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেননি। এটা এটা সঠিক তথ্য না। গত 3টা নির্বাচনে না, 18 নির্বাচনে এই বিএনপি অংশগ্রহণ করেছিল। এরপরে বলছেন আরেকটিতে অংশ নিলেও ভোটের ফল আগেই নির্ধারিত ছিল। 24 সালের নির্বাচনের সময় আমরা সবাই, তিনি বলছেন 24 সালের নির্বাচনের সময় আমরা সবাই কারাগারে ছিলাম, কিন্তু এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সুযোগ এসেছে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের। তাই এবারের ভোটে কোনো ধরনের ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই। শব্দগুলো দেখুন, তিনি বলছেন যে এবারের নির্বাচনে কোনো ধরনের ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই। ঠাকুরগাঁও 1 আসনের নির্বাচনী এলাকার একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, বর্তমানে যে সরকার দায়িত্বে রয়েছে তারা একটি নিরপেক্ষ সরকার, সরকারকেও তিনি নিরপেক্ষ বলছেন। এই বক্তব্যগুলোই পরবর্তীতে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ায় কি না সেটা হয়তো ভবিষ্যতই বলে দেবে। তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আগ্রহী। এবারের নির্বাচনে জোর জবরদস্তি বা রাতের ভোট আর হবে না, রাতের ভোট অবশ্যই হবে না। মির্জা ফখরুল বিএনপির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেছেন, ফ্যামিলি কার্ড সহ অনেক কথা বলেছেন। এই কথাতে যেতে চাই না, আমি তার ওই বক্তব্যতেই থাকতে চাই। তিনি বলছেন যে এবারের নির্বাচনে কোনো জোর জবরদস্তি হবে না, সুষ্ঠু হবে, বর্তমান সরকার নিরপেক্ষ, এবং তিনি বলছেন ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই এবং তার দলের চেয়ারম্যান তারেক রহমান, তার দলের নেতা মির্জা আব্বাস সহ বিভিন্ন নেতা, বড় বড় নেতা, তারা প্রতিনিয়ত অভিযোগ করছেন। অভিযোগগুলো কি কি? অভিযোগগুলো হচ্ছে যে একটি বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, ভোটার আইডি কার্ড নিচ্ছে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য, নির্বাচনে অসৎ পথ অবলম্বন করার জন্য এই কাজগুলো একটি বিশেষ দল এটা করছে। এই অভিযোগগুলো কিন্তু বিএনপির নেতার, ইভেন তার নিজেরও। এই অভিযোগগুলো যখন তারেক রহমানেরও অভিযোগ এবং প্রায় প্রতিটি জনসভায় তারা এটা বলছেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা নিয়ে ইত্তেফাক একেবারে লিড নিউজ যখন করে, এটাকেই যখন শিরোনাম করে, তখন মির্জা ফখরুলের এই কথাটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে, অন রেকর্ড হয়ে থাকবে যে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব, তিনি এক ধরনের সার্টিফাই করছেন সরকার এবং সরকারের কার্যক্রমকে যে এই নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ বিএনপির নেই। তাহলে নির্বাচনের বিভিন্ন জনসভায় আপনারা এই অভিযোগগুলো করছেন কেন? যে একটি দল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, একটি দল কিংবা একটি গোষ্ঠী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। এই অভিযোগগুলো কেন করছেন? প্রতি মুহূর্তে কেন করছেন? একটি দল ধর্মের নামে মানুষকে প্রভাবিত করছে, একটি দল এটা করছে, ওটা দল করছে। বিএনপির বিরুদ্ধেও অন্য ওই একটি দল কিংবা দুইটা দল বিভিন্ন ধরনের অভিযোগ করছে, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগ করছে। তার মানে দুই পক্ষেরই, দুই জোটেরই একে অপরের প্রতি যেমন আস্থা নেই, এবং এই আস্থাহীনতা গিয়ে পড়ে সরকারের উপরে। বিএনপির নেতাদের এই বক্তব্যগুলো, বিভিন্ন জায়গায় দেয়া এই বক্তব্যগুলো, এবং রেগুলার, একবার হুট করে একবার না, রেগুলার দেয়া এই বক্তব্যগুলোর সঙ্গে মির্জা ফখরুলের এই বক্তব্যের কি আমরা মিল খুঁজে পাই? আমার মনে হয় যে মিল খুঁজে পায় না। আমরা দেখেছি যে মির্জা ফখরুল নিজেই অভিযোগ করেছেন, এই যে জানুয়ারির সম্ভবত 18 তারিখে, আমি তারিখটা ভুলে যেতে পারি, সম্ভবত 18 তারিখে হবে, 18 তারিখে তিনি নির্বাচন কমিশনে মিটিং করে বলেছেন যে একটি দল বিভিন্ন এলাকার, সারা দেশের বিভিন্ন এলাকার ভোটারদের এনে ঢাকায় স্থানান্তরিত করেছে, ঢাকার বিভিন্ন আসনে ভোটার বানিয়েছে। এই টেরটা, তার মানে হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা। তিনি নিজেই অভিযোগ করেছেন যে এভাবে ভোটার ট্রান্সফার করে বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তো এই ভোটার ট্রান্সফার কি একটি দল একা একাই করতে পারে, নাকি নির্বাচন কমিশনের সহযোগিতা লাগে? নির্বাচন কমিশন, এটা অভিযোগ করছি না যে নির্বাচন কমিশন জ্ঞাতসারে এটা করেছে, কিন্তু আপনি যদি অভিযোগ করেন যে একটা দল এই কাজটা করেছে, বিভিন্ন এলাকা থেকে ভোটার এনে আপনার ঢাকার বিভিন্ন আসনের
ভোটকে প্রভাবিত করার জন্য ভোটার বানিয়েছে। এবং এরকম অভিযোগও পাওয়া যায় যে একটা বাড়ির ঠিকানায় 50 জন, 100 জন, 200 জন ভোটার হয়েছে। এরকম খবর, এরকম লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 2 কোটি একটা বিশেষ ধর্মীয় পোশাক বানানোর অর্ডার দেওয়া হয়েছে এবং সেটা নির্বাচনের কাজে ব্যবহার করা হবে এবং নির্বাচনকে প্রভাবিত করার জন্য, ধর্মীয় ইমেজটাকে ব্যবহার করার জন্য এবং নির্বাচনে কারচুপি করার জন্য এগুলো তৈরি করা হচ্ছে। এই যে খবরগুলো ছড়িয়ে পড়ছে, যদি এই খবরগুলোর একটিও সত্য হয়ে যায়, এখন পর্যন্ত ধরছি যে এই খবরগুলোর একটাও সত্য নয়, কিন্তু এই খবরগুলোর যদি একটিও সত্য হয়ে যায়, যদি বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নাম্বার নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া, ভোটার আইডি কার্ড নেওয়া, নির্বাচনে ভোটার বিভিন্ন এলাকা থেকে এনে ঢাকায় কিংবা বিভিন্ন স্থানে ভোটার ট্রান্সফার করা, এই কাজগুলো যদি কোনোভাবে নির্বাচনের উপরে প্রভাব ফেলে, তাহলে তারপরের দিন, মানে এই প্রভাব ফেলার পরে তারপরের দিন মির্জা ফখরুলের এই যে মন্তব্য, এই যে এক ধরনের জবানবন্দি, এই জবানবন্দিটাই তো তখন হয়ে যাবে, মানে ডকুমেন্টস হয়ে যাবে যে মির্জা ফখরুল নিজেই বলেছেন এবারের ভোটে কোনো ধরনের কোনো কারচুপি, কোনো ধরনের ছল চাতুরি, জালিয়াতি এগুলো করার কোনো স্কোপ নেই। সুতরাং আমরা বলতে চাই না যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে, কিন্তু নির্বাচনে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, ধরা যাক যে বিএনপি নির্বাচনে হেরে গেল, রাজনীতির সর্বোচ্চ কারসাজিতে তারা হেরে যাওয়ার পরে বিএনপির কি আর অভিযোগ করার স্কোপ থাকবে যে এই নির্বাচনে কোনো ধরনের কোনো অনিয়ম হয়েছে? কারণ তিনি তো স্টেটমেন্ট দিয়েই দিলেন যে এই নির্বাচনে কোনো ধরনের কোনো জালিয়াতির স্কোপ নেই। আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত বেশ কিছুদিন ধরে ওই যে বিদেশে জাতিসংঘের সফরে প্রধান উপদেষ্টার মধ্যে তার দলের নেতার ছায়া দেখা, নানাভাবে বিগত 1.5 বছর ধরে এক ধরনের সরকারের প্রতিনিয়ত প্রশংসা করে যাওয়া, সরকার নিরপেক্ষ এটাকে প্রতিষ্ঠিত করা, এরপরে বিএনপির কোনোভাবে কোনো কার্যক্রমে, সরকারের কিংবা কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রমকে বিতর্কিত করা কিংবা অভিযোগ দেওয়ার কোনো স্কোপ থাকবে না। সুতরাং এই মন্তব্যগুলো, এই স্টেটমেন্টগুলো বিএনপির জন্য আল্লাহ না করুক একটা কাল হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এই যে আলোচনাটা করার চেষ্টা করলাম, যেটা বললাম যে আল জাজিরার সাক্ষাৎকারে, মানে প্রশ্নের গোলা, আগুনের গোলা মুখে পড়লে যেমন হয়, সেরকম অবস্থায় তাকে ফেলে দেয়া বিএনপির কতটা উচিত হয়েছে, কতটা অনুচিত হয়েছে, সেটা হয়তো তারা ভেবে দেখবেন। আর এই ধরনের স্টেটমেন্টের মাধ্যমে বিএনপি সঠিক রাজনীতি করছে কিনা নাকি ভুল রাজনীতি করছে, সেটাও হয়তো তারা ভেবে দেখবেন, কিংবা তাদের